তুমি তো দুটো দিকই দেখেছো। একটা সময় তুমি যখন এসেছিলে সেই সময়ের আমাদের এই জগৎ, আর পরিবর্তন হতে 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 আজকে এই জায়গাটা। তোমার চোখে এই পরিবর্তনটা কিরকম মনে হচ্ছে? মানে দেখো, উপস্থাপনাটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন থিয়েটারের যে ডিসিপ্লিন ছিল, আমাদের মানে মাস্ট যেগুলো ছিল, যে বাদলদার নাটক দেখতেই হবে, মনোজ মিত্রের নাটক দেখতেই হবে, এগুলো আমাদের তখন মানে একেবারে শিখছি যখন সেই সময়টা। আর ছিল ডিসিপ্লিন, আর একটা ছিল গুণীর কদর। এখন তো শিল্পীর আয়ু, মহিলা শিল্পীদের আয়ু আরো কম, আর পুরুষ শিল্পীদের আয়ু আর একটু বেশি। নমস্কার, আমাদের অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজের সমস্ত দর্শকবৃন্দ, আজকে আপনাদের জন্য আমাদের বিশেষ উপহার, একজন বিশেষ মানুষকে আপনাদের সামনে হাজির করতে পেরেছি। আপনাদের সকলের প্রিয় অভিনেতা দেবদূত ঘোষ। উনি আমাদের পরবর্তী প্রযোজনা পুতুল নাচের ইতিকথার শশী ডাক্তার। আসুন তাহলে দেবদূতের সঙ্গে কিছুক্ষণ আড্ডা মারি। দেবদূত নমস্কার, তোমাকে পেয়ে আমরা আনন্দিত, কৃতজ্ঞ যে তোমার এত ব্যস্ততার মধ্যে তুমি আমাদেরকে সময় দিয়েছো, এবং মনীষদার নির্দেশনায় তুমি পুতুল নাচের ইতিকথা এবং শশী ডাক্তারের মতো একটা ভূমিকা তুমি পালন করলে। তোমার কেমন অভিজ্ঞতা হলো বলো? কিছু চরিত্র থাকে জানো তো, মানে আমি পেশাদার হওয়ার আগে থেকে সেগুলো আমার সাথে আছে। যেমন ম্যাকবেথে ম্যাকবেথ, ওথেলো তো ওথেলো, কিংবা ঘরে বাইরেতে সন্দীপ বা নিখিলেশের মধ্যে তো স্বয়ং রবীন্দ্রনাথ রয়েছে। সেই রকম শশী ডাক্তার এবং কুসুম আমাদের সাথে ছোটবেলা থেকে রয়েছে। ছোটবেলা থেকে এদেরকে নিয়ে আমরা বড় হয়েছি। আমরা মানে কি হয়, এই ধরনের চরিত্রের জন্য বসে থাকি সারা বছর, সারা একটা অপেক্ষা থাকে সেখানে। মানে আমাকে মনীষদা বলা মাত্রই আমি লাফিয়ে পড়ে চলে এসেছি এটা করার জন্য। আমরাও তোমাকে পেয়ে সত্যি খুব মানে আনন্দিত, এবং আমরা খুব এনরিচড হলাম আর কি। আচ্ছা দেবদূত, একটা জিনিস দেখো, তুমি এমন সময় অভিনয়ের জগতে তোমার আশা, আমি তোমার সম্বন্ধে ডিটেল বললাম না, সবাই এখন জানে। তুমি তো দুটো দিকই দেখেছো। একটা সময় তুমি যখন এসেছিলে সেই সময়ের আমাদের এই জগৎ, আর পরিবর্তন হতে 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 আজকে এই জায়গাটা। তোমার চোখে এই পরিবর্তনটা কিরকম মনে হচ্ছে? মানে দেখো, উপস্থাপনাটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন থিয়েটারের যে ডিসিপ্লিন ছিল, তখনও শম্ভু মিত্র কাজ করছেন, অরুণদা কাজ করছেন, বিভাসদা কাজ করছেন, রুদ্রদা কাজ করছেন। আমাদের মানে মাস্ট যেগুলো ছিল, যে বাদলদার নাটক দেখতেই হবে, মনোজ মিত্রের নাটক দেখতেই হবে, এগুলো আমাদের তখন মানে একেবারে শিখছি যখন সেই সময়টা। আর ছিল ডিসিপ্লিন, আর একটা ছিল গুণীর কদর, মানে যথার্থ কদর বাঙালি সমাজে কিন্তু ছিল। এবং বাজার সংস্কৃতি তখনও 9 দশকের পরে এসেছে, সেটা গ্রাস করেনি বলে পশ্চিমবাংলায় যারা কাজ করছেন মানুষও তাদের গ্রহণ করছিল। এখন হয়ে গেছে ঘোলা জল মাছ ধরার সময়, মানে এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, এরকম একটা পরিবেশের মধ্যে এসেছে। সেখানে সাংস্কৃতিক জগৎও তার থেকে বাইরে কিছু নয়। এর মধ্যে আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা কি হাল ছেড়ে দিয়ে বসে থাকবো? আমাদের সরস্বতী পুজোটা রোজ করে যেতে হবে। আমাদের কাজটা তো মা সরস্বতীর কাজ। সেই কাজ জ্ঞানের চর্চার কাজ, বুদ্ধির চর্চা, শিল্পের মানে সেই যে চর্চার কাজটা তো বন্ধ করলে কখনো কখনো মানে গ্রাফ কি হয়, মানে ঢেউ সমুদ্রেও ওঠে, তারপর পরে আবার ওঠে। তো আমরা যখন ঢুকছি তখন উৎপল দত্ত কাজ করছেন, রবি ঘোষদা কাজ করছেন, আমি এদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার পুরনো সৌমিত্রদার কথা বাদ দিচ্ছি, কারণ সৌমিত্রদা দীর্ঘদিন কাজ করেছেন বলে আমরা সবাই সুযোগ পেয়েছি, আমার সমসাময়িক সবাই। কিন্তু সাবিত্রীদি কাজ করছেন, সুপ্রিয়া চৌধুরী কাজ করছেন, শুভেন্দু চ্যাটার্জি কাজ করছেন। এদের কাছ থেকে কাজটা কেমন করলে ভালো হয় বাঙালি তো বারবার সেটা দেখেছে। আর আমরা ব্লটিং পেপারে, আমরা ফ্লোরে বসে থাকতাম, আমরা মেকআপ রুমে যেতাম না ওনারা কি করছেন, কারণ ওনাদের মেকআপ রুমে ঢুকতেই ভয় পেতাম। কিন্তু সেটা শেখার চেষ্টা করেছি বলে কিন্তু এই 3 দশকের ওপর টিকে গেছি। এখন তো শিল্পীর আয়ু, মহিলা শিল্পীদের আয়ু আরো কম, আর পুরুষ শিল্পীদের আয়ু আর একটু বেশি। কিন্তু আমাদের মতো 3 দশক পেরিয়ে যাওয়ার পরেও কাজ করতে পারছি, মনীষদা এখনো ডাকছেন বা অন্য নির্দেশকরা ডাকছেন, এটা আমি মনে হয় আমরা যে তখন যত্ন করে কাজটা করা শিখেছিলাম সেটারই মূল্য পাচ্ছি। এবং আগামী দিনে ওই শেখাটা, ওই ধরনটা পাল্টাবো না।
নিশ্চিতভাবে কোনো চমক লাগিয়ে দেওয়া, কোনো ফাঁকি দেওয়াতে আমার নির্দেশকরা, যেহেতু আমি আমার সময়ের সবার সঙ্গে কাজ করে, মানে তরুণ মজুমদার, অসিত সেন থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, অনিক দত্ত, শেখর দাস, কত নাম বলবো, কৌশিক গাঙ্গুলি, একেবারে হালে সৃজিত মুখার্জি, সবার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু আমার মনে হয় আমি মন দিয়ে যত্ন করে কাজ করি। আর সৌমিত্রা মুখার্জি মানে হাসিদি একটা কথা কানে কানে বলেছিলেন আমাদের পেশাটা গরম সহ্য করে না। তাই আমি সবসময় বিনীতভাবে চেষ্টা করি সবার সঙ্গে সুসম্পর্ক, ভালো ব্যবহারটা করার, এবং সেটাও একটা আমার মনে হয় আমার এতদিন টিকে থাকার একটা কারণ। তোমার কথাগুলো যখন চুপচাপ আমি শুনছিলাম মনোযোগ দিয়ে, আমার একটা জিনিসই মাথায় আসলো, যে তোমার ভেতর যে এত কিছু অভিজ্ঞতা, এত তোমার দেখা, তোমার কখনো ইচ্ছা করে না নতুন প্রজন্মকে শেখানোর জন্য তোমার এই অভিজ্ঞতাগুলো? ইদানিং হয়। এবং আমি এই জীবনে কোনোদিন থিয়েটার ডিরেক্ট করিনি। আমি তো তুমি একটা ছবি ডিরেক্ট করেছিলে কি? আমি ফিল্ম ডিরেক্ট করেছি, একাধিক করেছি, টেলিভিশন সিরিজও করেছি, সাহিত্যের সেরা সময় ডিরেক্ট করেছি, টিভিসি করেছি। আসলে এই পেশাতে টিকে থাকতে থাকতে অনেক ধরনের কাজ হাতের কাছে আসে। সাবজেক্ট পছন্দসই হলে আমি করি। আমি বলছি একদম আমার ডিরেকশনের বিষয়টা খুব সহজ টেলিভিশন বা ফিল্মের। সেটা হচ্ছে অনেক গল্প পড়ি। মানুষের জীবনে হয় না যে রাস্তাঘাটে একটা খুব বড় কিছু ঘটনা হলে বাচ্চা যেমন বাড়িতে ফিরে এসে মায়ের কাছে বলে, স্বামী স্ত্রীর কাছে এসে বলেন, বা বাড়ির মা বাবা আত্মীয়দের কাছে আমরা বলি না এই ঘটনাটা হয়ে যাও, আজকে ট্রেনে এটা হয়েছে। গল্প পড়তে পড়তে আমার একটা গল্প পড়ে মনে হয় কি, এই গল্পটা যদি ইন টার্মস অফ সিনেমা মানে ফিল্মাইজ হোক, বা বলতে ইচ্ছা করে পড়লে, মানে আমি বলছি 500টা গল্প পড়লে একটা গল্প এরকম হয়। তো এর থেকেই আমার ওই নির্দেশনা ফিল্মের ক্ষেত্রে ভল্লু সর্দার প্রথমে আমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের করেছিলাম, তারপরে আমি করলাম এই আদরিনী গল্প অবলম্বনে হাতি নিয়ে ছবি। একটা মনে হয়েছিল যে হাতি নিয়ে একটা গোটা ছবি আমি যদি বেশি বয়সে গিয়ে চেষ্টা করি পারবো না, হাতিকে ট্যাকেল করার অনেক অসুবিধা আছে, সরকারি নিয়মের বিধিনিষেধ আছে। সেটা আদরিনী করি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 150 বছরে 2023-এর এন্ডে ওটা রিলিজ করেছিল। এখনো মাথার মধ্যে আছে, বাংলা ছবি করতে খুবই চাই, এবং 4-5টা যদি সাহায্য করে তাহলে নিশ্চয়ই করবো। বাংলা ছবি করতে তুমি চাইছো কেন? কারণ যেখানে বাংলা বা এই পরিসরটা আস্তে আস্তে শুনি কমছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি বাংলা ছবিটাই করতে চাইছো কেন? তুমি তো বলতে পারতে যে আমি বম্বে যেতে চাই, বা আমি আরো বড় ক্যানভাসে কাজ করতে চাই। মাতৃভাষাকে আমরা মাতৃদুগ্ধ বলি, তো একদম মা বদলানো এই বয়সে খুব কঠিন। হিন্দি কাজের যে সুযোগ একেবারে আসেনি তা নয়, কিন্তু এখনো নিজের কথা বলতে গেলে আমি বাংলা ভাষাতে স্বচ্ছন্দ বোধ করি। এবং আমি এখনো স্বপ্নময় চক্রবর্তীর একটি গল্প কিনে রেখেছি, নিজেই করার ইচ্ছে আছে। কিন্তু একেবারেই আবার বললাম, যদি 4-5টা আমাকে সাহায্য করে, ওই কথাটার মধ্যে ওইটা লুকিয়ে আছে। তুমি যে প্রশ্নগুলো জানতে চাইছো, সেইটা ইন্ডাস্ট্রিতে আমাদের মতো যারা একনিষ্ঠ কর্মী, এত বছর আমরা কাজ করলাম, অন্য ইন্ডাস্ট্রি হলে আমাদের কত কি মানে রিটায়ারমেন্ট বেনিফিটের দিকে আমরা এগিয়ে যেতাম আস্তে আস্তে। তো সেসব তো নেই, কিন্তু আশা করব মানুষ অন্তত এগিয়ে আসবেন, যে আমরা যারা পুরনো কর্মী আছি এখনো ভালো বাংলা ছবি মানুষকে উপহার দিতে চাই, একেবারে মন থেকে চাই। বাকি কোনো শর্ত নেই। তো কারণ তরুণ মজুমদার মারা যাওয়ার আগে বেশ মানে ঘন ঘন দেখা হতো ওনার সাথে, তখনও উনি বলেছিলেন যে দেবদূত আমি তো কোনোদিন মেইন স্ট্রিম ডিরেক্ট হতে পারিনি। এটা ওনার বিনয়, ওনার মতো সফল নির্দেশক আর কজন, কিন্তু প্রযোজকও আমাকে খুঁজে খুঁজে বার করতে হয়েছে। এখন নানা ধরনের বডি হয়েছে, তারা কারা হল পাবে না পাবে এই সমস্ত হচ্ছে। আমার মনে হয় সর্বস্তরের কর্মী আমাদের যারা আছেন, শুধু মাথায় যারা আছেন, যাদেরকে সারাদিন কাগজে দেখা যায়, সোশ্যাল মিডিয়া দেখা যায়, এছাড়াও বাদ দিয়ে অনেক আমাদের কর্মী আছেন যারা সত্যি ফিল্মটা বোঝেন, ফিল্মের ভালোটা প্রাণ থেকে চান। তাদের সাথে বসে আমরা আলাপ আলোচনার মধ্যে একটা পথ বার করতে পারবো বলে আমি বিশ্বাস করি।
তুমি তো রাজনীতির জগতের সরাসরি রাজনীতিতে যুক্ত, তুমি ইলেকশন পার্টিসিপেট করছো মানে এটা বলতেই হবে তুমি সরাসরি যুক্ত। তোমার এই রাজনীতিতে যুক্ত থাকাটা তোমার প্রফেশনে কখনো প্রভাব ফেলেনি? আমার প্রফেশনে একদম ফেলেনি আমি বলবো না, কিন্তু আমি তো এই টালিগঞ্জের যে ইন্ডাস্ট্রি বা থিয়েটারের যে ইন্ডাস্ট্রি, তাতে যারা এইসব ফন্দি ফিকির করেন আমি তাদের চেয়ে পুরনো লোক। তাই টালিগঞ্জের বা থিয়েটারের অলিগলি আমি যতটা চিনি তারা অতটা চেনেন না। আর একটা জিনিস বললাম, সেটা হলো আমি তো মানে মানে উত্তম কুমার হতে পারবো এরকম বা একটা সেরা সত্যজিৎ রায় হবো এরকম কোনো লক্ষ্য নেই আমার। আমি যখন অভিনয়ে আসি তখনই আমি প্রথম দিনই বুঝে গেছিলাম উত্তম কুমার হওয়াটা আমার দ্বারা হবে না, আর যাই। তো তাতে কি হয়েছে, আমার এই চলতে কখনো হাতে কাজ এসেছে, কখনো ছোট কাজ পেয়েছি, কখনো বড় কাজ পেয়েছি, কিন্তু কখনো দমে যায়নি, হতাশ হয়নি বা খারাপ লাগা তৈরি হয়েছে যে আমারই সমসাময়িক কোনো বন্ধু একেবারে আকাশে উঠে গেছেন, সেরকম কখনো মনে হয়নি। সেই জন্য কোনো হীনমন্যতা দুঃখ আমাকে গ্রাস করতে পারেনি। আমি মনের আনন্দে কাজ করি। কিন্তু আমার প্রশ্নটা ছিল সেই তোমার এই রাজনীতিতে আসাটা বা রাজনীতি করাটা কোনো প্রভাব ফেলেছে কি? আমার তো মনে হয় আমার রাজনীতি আমাকে যেটা করেছে, আমি আরো সহজ মানুষ হয়েছি। জীবনযাপন আমার আরো মানে অলংকারবিহীন জীবনযাপন আরো বেশি পছন্দ করি এখন। কিন্তু যেটা তুমি জানতে চাইছো, সেই চেষ্টা যে হয়নি তা নয়, কিন্তু আমি আমার জোরে এখনো টিকে আছি। আমাদের আসলে কি জানো তো, মানে প্রতি সপ্তাহে আমার বাণিজ্য জিনিসটা আরো বড় পলিটিক্সের থেকে। আমার যতদিন আমি আমার চাহিদা জিইয়ে রাখতে পারবো না যে আমার সিনের টিআরপি আসছে কিনা, আমার তোমার এখানে যে রেকর্ডিং করলাম সেটার একটা সবসময় অ্যাসেসমেন্ট হয় জনগণের কাছে। তারা পলিটিক্স পছন্দ করেন না, তারা ভালো অভিনয় চান, ভালো নির্দেশনা চান। হ্যাঁ, সাময়িক কোণঠাসা করা যায়, কিন্তু দীর্ঘকাল এগুলো করা যায় না। সেজন্য আমার এই দীর্ঘ অভিজ্ঞতায় বলতে চাই যে ওইসব পলিটিক্সের কথা না ভেবে মন দিয়ে কাজ করে যাও, হয়তো সবুরের ফল বেশি মিষ্টি হবে। তোমাকে যখন সামনে থেকে পেলাম, একটা ব্যাপার না অবতারণা করে পারছি না, কারণ এখন সাম্প্রতিককালের কোট আনকোট ইউটিউব ভাইরাল প্রতিকুর রহমান। হ্যাঁ, তো আমরা তো অনেক আলোচনা সমালোচনা শুনি, প্লাস মাইনাস এই সেই সব শুনি, কিন্তু একজন একনিষ্ঠ বামপন্থী মানুষের মুখ থেকে কখনো শোনা হয়নি তার মনের ব্যথাটা, তার মনের কষ্টটা, বা এই ঘটনাটা সে কি চোখে দেখলো। তা তোমাকে সামনে পেয়ে সেই লোকটা সামলাতে পারলাম না। যদিও দর্শক বন্ধুরা এটা একদম পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম নয়, বাট দেবদূতদার মুখ থেকে দেবদূতদার অনুভূতিটুকু শুনবার জন্য আমি লোক সামলাতে পারিনি বলে প্রশ্নটা করলাম। বামপন্থী রাজনীতিতে যারা আসেন সবাই বামপন্থী জীবনযাপনকে একেবারে আলিঙ্গন করেন এমন নয়। বহু মানুষই আছেন, তাদের সব থেকে তো যে নির্লোভ জীবনযাপনের কথা আমরা বলি, সেটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় এবং সারা জীবন ধরে সেটা পালন করতে হয়। আমাদের চোখের সামনে কিন্তু উদাহরণ আছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে জীবনযাপন করেছেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সারা জীবন, মুখ্যমন্ত্রী ছিলেন 2টো টার্মে, কিন্তু আপনারা তো দেখেছেন অনেক কিরকম। আমাদের কাছে ওটাই মডেল। এখন প্রতিকূল কেন সেটাকে ভালোবেসে থেকে যেতে পারলো না সেটা ও বলতে পারবে, কারণ ওর সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। আমার ওর সমসাময়িক অনেকের সঙ্গেই আমার ব্যক্তিগত পরিচয় আছে, কিন্তু এখনো বলবো সারা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় আত্মত্যাগী রাজনীতিক যদি বলা হয়, কারণ আমি রাজনীতিকে পেশা হিসেবে দেখি না। আমি মনে করি আমার তো একটা পেশা রয়েছে, সেই জন্য রাজনীতি থেকে রোজগার করবো এটা আমার মাথার মধ্যে কখনোই ছিল না। এবং 2টো বিষয় আছে আমার জীবনে, থিয়েটার এবং রাজনীতি থেকে আমি এক্সপেকটেশন নেই। আমি এটা করি, আমি আনন্দ পাই, দ্যাটস অল। প্রতিকূলের হয়তো কোথাও চাওয়ার সঙ্গে পাওয়াটা মিল ছিল না, সেই জন্য সে সরে গেছে। কিন্তু বাম আন্দোলনের ধারাটা, তার যে স্রোত, মানে আমরা মুজাফফর আহমেদের জীবনযাপনটা, তার জেল খাটা, তার সমসাময়িক যারা জেলবন্দি ছিলেন তাদের জীবনের মান
উন্নয়নের জন্য তিনি অনশন করছেন, তার জন্য অসুস্থ হয়ে পড়ছেন, সেই লড়াইটা মনে রাখবো না প্রতিকূলের কথা ভাববো? প্রতিকূলের জীবন সম্পর্কে আমি তেমন জানি না, তাই আমাদের সামনে হরেকৃষ্ণ কুমার থেকে মুজফ্ফর আহমেদ আছেন, আমার মনে হয় তারাই আমাদের মডেল। সাম্প্রতিক অতীতে বুদ্ধদেব ভট্টাচার্য আছেন, তাই আমাদের গর্ব করার মতো, ভাবনা করার মতো অনেক মানুষ আছেন। সামনে 1 মার্চ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। আমার মনে হয় জীবনে যদি লক্ষ্যচ্যুত হতে পারো, সেটা নিশ্চয়ই কোনো কিছুর বশবর্তী হয়ে। আমাদের তো সেই অবস্থা হয়নি, এবং প্রতিকূল কেন এসব করেছে, প্রতিকূলই ভালো করতে পারে। যাই হোক, আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনায়। আমরা আর একটা দুটো প্রশ্ন নেব। দেবুদা, মাইক্রো ড্রামা তোমার বিষয়টা কেমন লাগে? এখন তো মাইক্রো ড্রামার যুগ, এবং আমরা শুনছি আলোচনায় বা বিভিন্ন পত্র পত্রিকায় যে মাইক্রো ড্রামার একটা বড় পরিমাণে একটা কি বলবো ঢেউ আসছে বা এসে গেছে। হয়তো সবাই মাইক্রো ড্রামা করছে, হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল ভিডিওস বানাচ্ছে। এই যে পরিবর্তনটা ইন্ডাস্ট্রিতে, এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যখন নির্বাচিত থেকে সবাইকে আসলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কালারে আসলাম, ঠিক তেমনি হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল ডিজিটালে এলাম। এখন আবার এই যে জায়গাটা, এই তোমার কি মনে হয় মাইক্রো ড্রামার ভবিষ্যৎটা কি, বা ভার্টিক্যাল ভিডিওতে বা ভার্টিক্যাল ছবি কতটা স্যাটিসফ্যাক্টরি? এটা একটা ওয়েভের মতো আমি দেখি, মনে হয় যে এবার চলে যাবে। বলছি সেটা হচ্ছে, মানুষ যে কোনো জিনিসেই এখন খুব তাড়াতাড়ি তার নজরটাকে চেঞ্জ করে, কোনো একটা জিনিসে টেকে না দীর্ঘদিন ধরে। সেটা তোমরা যদি খেয়াল করে দেখো যে পেশাতে, সম্পর্কের ক্ষেত্রে, মাল্টিপল রিলেশনশিপ, এগুলোই এখনকার সময়ের। আমাদের বাবা মাদের সময়ে যে 50 বছর, আমার বাবা মারা যাওয়ার আগে পর্যন্ত মায়ের যে জীবন, তারপর মা এখন আছেন, আমি বলছি ওনাদের ভ্যালুজ, ওনাদের চিন্তা ভাবনা আমাদেরকে যতটা প্রভাবিত করেছে, চারপাশটা আবার একটা অন্যরকম ভাবে চলছে। এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে মাইক্রো ড্রামা এসেছে, এবং আমার মনে হয় আমি এর মধ্যেই ওটার একটা শুটিং কমপ্লিট করলাম, 10টা এপিসোড হয়ে গেল, ডাবিংটা খালি বাকি। এবং ওদের টার্গেট অডিয়েন্স আছে, ওরা নানা জায়গায়, ওদের প্ল্যাটফর্মটা মূলত ব্যবহৃত হবে। তুমি যে ভার্টিক্যালি শুট করা হয়েছে, হেড স্পেস আলাদা রেখে, খুব ভালো ট্রিটমেন্ট দিয়ে শুটিং, খুব যত্ন করে শুটিং করা হয়েছে একটা থ্রিলারে। এবং ওরা এয়ারপোর্টে যখন মানুষ ট্রাভেল করছে, যখন প্লেনের মধ্যে থাকছে, সেই সময়টাতে মানুষ তো বইয়ের থেকে বেশি মুঠোফোনে আটকে থাকছে, সেইটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা। আচ্ছা, আমি বলছি, কিন্তু ধরো আজকে একটা আমরা যদি বড় সাহিত্য পড়ি, কিংবা যদি আমরা একটা এপিক পড়ি, মহাকাব্য পড়ি, কিংবা একটা ভালো কবিতা পড়ি, বা একটা পুরো গান শুনি, সেইটা আমাদের মনের খিদে, একটা বাড়ি গোলাম আলী খাঁ সাহেবের একটা ঠুমরি, কিংবা লতা মঙ্গেশকরের একটা গান, কিংবা গজল হলে জগজিৎ সিংই হোক, সেইটা যে তৃপ্তি দেয়, সেইটাই হঠাৎ করে ছোট 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 পিসে যদি গল্প বলার চেষ্টা করা হয়, সেটা কতটা দেবে এই সম্পর্কে আমার সন্দিহান আছে। কিন্তু আমি যে গল্পটা করেছি সেটা কিন্তু একটা বড় গল্প। সেই গল্পটা 2.5 মিনিটের এপিসোডে আসছে, কিন্তু 2.5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে না, পরপর থাকছে। হ্যাঁ, সেই জন্য বড় গল্প যদি মাইক্রো সিরিজে আসে, আমার কোনো আপত্তি নেই। আমি বলছি, একটা যেন কমপ্লিট ফিল দেয়, যে একটা ফুচকা খেয়েও মানুষ তৃপ্তি পায়, বিরিয়ানি খেয়েও পায়, আবার মাংসের ঝোল ভাত খেয়েও পায়। এই প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা তৃপ্তি আছে, এবং মানুষ তার থেকে একটা তৃপ্তির শান্তি পায়, এবং একটা পেট ভরা, মন ভরার একটা বিষয় রয়েছে। সেইটা যদি যত্ন করে করা যায়, অর্থাৎ 2.5 মিনিটটা যে একটা গোটা ছবি, ধরো অ্যাডভার্টাইজমেন্ট আমরা কি লেনতে বানাই, 20 সেকেন্ড 30 সেকেন্ডের যে কাটগুলো আমাদের বেরোয়, তাতে কিন্তু গল্পটা কমপ্লিট বলতে হয়। এবং সারা পৃথিবীতে সব থেকে দামি ব্রেন গুলো অ্যাডভার্টাইজমেন্টে খাটছে। তেমনি মাইক্রো সিরিজেও যদি আমরা সেই পরিমাণ যত্ন নিয়ে কাজ করি, তাহলে ভালো লাগবে। কিন্তু তাই বলে উপন্যাস যেমন হারিয়ে যায়নি,
ছোট গল্প যেমন হারিয়ে যায়নি, বড় সিনেমা যেমন হারিয়ে যায়নি, এগুলো থাকবে। মানে আজকেই আমি খবরের কাগজে পড়ছিলাম যে সবকটা ওটিটি প্ল্যাটফর্ম মিলে প্রায় 13টা নিউজ পড়লাম, মানে বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা তাতে কিন্তু অভিনয় করছে। তো এবং এই সিরিজগুলোর তুমি লেন্থ জানো, কোনোটা মানে খুব ছোট হলে 22-25 মিনিটের হয়, কিন্তু প্রায়শই এখন 35-40-51 মিনিটেরও এক একটা এপিসোড আসছে, 7টা-8টা করে এপিসোড থাকছে। সুতরাং বড় গল্প কিন্তু মানুষ নিচ্ছে, নইলে এত টাকা এই নামী প্ল্যাটফর্ম গুলোর আমি নাম করছি না, তোমার এখানে পাবলিসিটি হবে বলে আমি বলছি, নেটফ্লিক্স বলো, অ্যামাজন প্রাইম বলো, সোনি লিভ বলো, এরা এত টাকা লগ্নি কেন করছে? তার মানে বড় সিরিজের আছে সুযোগ। তার সাথে মানুষ যে এখন নানা রকম, আগে মানুষ সারা সপ্তাহে একটা ছবি দেখবে বলে ওয়েট করে থাকতো, এখন কাজের যা প্রেশার, তাতে যদি কাজের ফাঁকে কেউ আমার মাইক্রো সিরিজটা দেখে, আমার তো আপত্তি নেই। দর্শক বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে দেবদূতার সঙ্গে আলোচনা করছি এবং আমরা বুঝতে পারছি দেবদূতা কিন্তু পুরনো এবং নতুনের একটা সুন্দর সহাবস্থান চাইছেন এবং পুরনোকে ব্যবহার করে নতুনটাকে সুন্দর করবার চেষ্টা করছেন, এবং এটাই হওয়া উচিত। এবং আমি আরো একবার বলছি আপনাদের, দেবদূতার মুখ থেকে একটুখানি দর্শকরা যদি শুনতে পারে আমাদের পুতুল নাচের ইতিকথার একটা অভিনয় এবং পুরো বিষয়টা আমরা যেভাবে আমরা পরিকল্পনা করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শুনবেন, আমাদের অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজকে আরো বেশি করে ভালোবাসবেন, সাবস্ক্রাইব তো করবেনই। দেবদূতা, তুমি কিছু বলো আমাদের দর্শকদের। পুতুল নাচের ইতিকথা আপনাদের শোনার জন্য আমরা নিয়ে আসছি, অবশ্যই শুনবেন। সেই সঙ্গে আরেকটা জিনিস বলবো, এই পৃথিবীতে আমি এর মধ্যেই বোলপুরে ট্রাভেল করছিলাম। আমি সবাই জানে আর কি, যেখানে সেখানে যাওয়া, চায়ের দোকানে বসে চা খাওয়া, এগুলো আমার এটা পছন্দ, হবি বলতে পারো। তো তখন একটি নিতাই মণ্ডল বলে একজন কথক গায়ক আছেন, তার একটা গান শুনছিলাম। সেখানে একটা মহৎ কথা ওই সাধারণ মানুষটির গানে ছিল, সেটা হলো, কর্ম তোমার হাতে আছে, কপাল তোমার হাতে নাই। এত সুন্দর কথা। আমি বলবো আমাদের পুতুল নাচের ইতিকথা উপন্যাসটা তো সবাই পড়েছেন, আমরা সবাই জীবনে কর্ম করি, কিন্তু ওপর থেকে পুতুল নাচ যারা দেখেছেন, কেউ যেন সুতো আমাদের নাচাচ্ছে, আমরা যা চাইছি সেটা হচ্ছে না, আবার যা চাইছি তার থেকে বেশি হচ্ছে। এইরকমই জীবনের মজাটাই এটা। সেই গল্প মনীষ ঘোষের নির্দেশনায় আমরা আপনাদের সামনে উপস্থিত করছি। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আপনারা শুনবেন বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের। আমরা যত্ন করে কাজটা করেছি, আপনারা অবশ্যই শুনবেন। নমস্কার।